হ্যালো বন্ধুরা, আমাদের দর্শক ছোট বড় সবার জন্য একটি বিজ্ঞপ্তি। এটি শুধুমাত্র একটি গল্প। গল্পে দেখানো সমস্ত মন্ত্র তন্ত্র কাপালিক কাল্পনিক। বাস্তব জীবনে ভূত আছে কিনা তা পুষ্টি করার উদ্দেশ্য আমাদের নয়। ওই সুন্দর গ্রামটার নাম চন্দ্রপুর। চন্দ্রপুর গ্রামের শেষে একটা ঘরে শ্রাবণী আর হরেন্দ্র নামের দম্পতি থাকে। মধ্যরাত্রি হয়ে গিয়েছিল, পুরো গ্রাম নিস্তব্ধ ছিল। হরেন্দ্র মাথায় একটা ঝুড়ি রেখে স্ত্রী শ্রাবণীর সাথে কোনো আওয়াজ না করে গ্রাম পেরিয়ে চলে যাচ্ছিল। ওদের 2 বছরের বাচ্চা ঘুম থেকে উঠে যায় আর কাঁদছিল, কারণ ওর মা আশেপাশে ছিল না। বাচ্চার কান্নার আওয়াজ বাইরে অবধি শোনা যাচ্ছিল। ওদিকে কান না দিয়ে গ্রাম পেরিয়ে শ্রাবণী আর হরেন্দ্র জঙ্গলের দিকে চলে যায়। জঙ্গলের কাছেই সমুদ্রতে নৌকো নিয়ে চুপচাপ চলে যাচ্ছিল। আমি শেষবারের মতন বাচ্চার মুখটা দেখতে চাই, একবার ঝুড়িটা খুলে দাও। না শ্রাবণী, আমরা এই বাচ্চাটাকে মারার ব্যাপারে ভেবেছি। এখন যদি তুমি এই বাচ্চাটাকে দেখো, মাতৃপ্রেমের জন্য নিজের মন পাল্টাতে পারো। তাই আমি তোমাকে এই বাচ্চাটা দেখাতে চাই না। কোন জন্মে কি পাপ করে থাকবো, এত আজব বাচ্চাকে জন্ম দিলাম। হ্যাঁ, আমিও কিছু পাপ করেছি হয়তো, তাই তো এমন বিদঘুটে বাচ্চা জন্ম দিয়েছি। এই রহস্য আমাদের সঙ্গেই শেষ হয়ে যাওয়া উচিত। আমাদের ছেলেটা তো খুশিতে বাঁচতে পারবে। এমনটা ভেবে ওই ঝুড়িটাকে সমুদ্রেতে ফেলে দেয়। সাথে সাথে ওরাও সমুদ্রতে ঝাঁপ দিয়ে দেয়। তোমরা কে? মধ্যরাত্রে জেনে বুঝে সমুদ্রতে ঝাঁপ দিচ্ছ না অজান্তেই পড়ে গেছো? আমি সময় মতন দেখে নিলাম তাই বেঁচে গেলে। বাবারে, ভূত ভূত গো! ভয় পাচ্ছ কেন? মারারি ছিল তো বাঁচাতাম কেন? আমার থেকে তোমাদের কোনো বিপদ নেই। আমি যে প্রশ্নটা করেছি তার উত্তর দাও। আমাদেরকে আমাদের মতন মরতে দাও। তুমি আমাদের কষ্টটাকে দূর করবে না ওর সমাধান করবে? আচ্ছা, তোমরা মরার জন্য এসেছিলে? মরে যেও, আগে এটা বলো মরতে চাও কেন, তারপর নির্ণয় নেব তোমাদের মারা উচিত কি না। ভূতের সাথে বিতর্ক করো না, ওকে সমস্যাটা বলেই দাও। এমনিতেই আমরা তো মরতেই এসেছিলাম, ওকে আমাদের কষ্টটা বলেই মরবো, তখন আমাদের মনটা একটু হালকা হবে। ঠিক আছে, তাহলে আমাদের একটা বাচ্চা জন্ম হয়েছে যেটা তোমার মতনই বিদঘুটে। কি? আমার মতন আজব? মানে? তুমি অর্ধেক মানুষ আর অর্ধেক মাছের মতন না, তেমনই আমাদের মেয়ে অর্ধেক মানুষ আর অর্ধেক চিল পাখির মতন। ঝুড়ির উপরে ঢাকনাটা সরিয়ে দেখালো। শিশুটা বাস্তবেই অর্ধেক মানুষ আর অর্ধেক চিলের মতন দেখতে, অদ্ভুত ভয়ানক রূপ। সত্যি আজব তোমাদের বাচ্চা। বাচ্চাটা কি সত্যি তোমাদেরই? হ্যাঁ, আমরা কোন জন্মের পাপ করেছি যে এত আজব বাচ্চাকে জন্ম দিলাম? যদি গ্রামের লোকেরা জানতে পারে, আমাদের পরিবারকে গ্রাম থেকে বহিষ্কৃত করে দেবে। আমাদের জন্য গ্রামে অশুভ হবে এটা বলে নানা রকমের কথা বলবে। তাই আমরা কাউকে না জানিয়ে মরার জন্য এই সমুদ্রে এসে গেলাম, যে রহস্যটা আমাদের সাথেই মরে যাবে। শুধু আমাদের বাচ্চাকে মারারই আমাদের মন মানল না। আমরা নিশ্চয়ই কোনো পাপ করেছি, যেই কারণে এমন জন্ম হয়েছে। তাই আমরা বাচ্চাটার সঙ্গে মরতে চাই, এই রহস্য গ্রামের লোকেরা জানতে না পারুক। তবেই আমাদের ছেলেকে দেখার জন্যে কোনো সম্বন্ধী সামনে আসবে। সেই কারণেই আমরা মরতে চাইতাম। তুমি চলে যাও, আমরা 3 জনে শান্তিতে মরে যাব। আমি তোমাদের সমস্যার সমাধান করতে পারবো না, কিন্তু আমি এমন লোককে জানি যে এই সমস্যার সমাধান করতে পারবে। তোমরা বললে আমি ওখানে নিয়ে যেতে পারি। আমাদের রক্ষা কে করবে? আমাদের কোথায় নিয়ে যাবে? তোমাদের বাঁচাতে পারে মন্ত্র জানা কাকি, ও মহুয়ায় থাকে।
এই ভূতটাকে দেখে আমার একটু সন্দেহ হচ্ছে, আমাদের নিয়ে গিয়ে মেরে খেয়েই ফেলবে। চলো গো। তোমরা তো এখানে মরতেই এসেছো, তাহলে মরতে ভয় কেন? তোমাদের খেতে হলে তোমাদেরকে মারার পরেই খাবো, কিন্তু আমি মানুষ খাওয়ার অভ্যস্ত নই। বিশ্বাস করলে করো, না হলে মরো। সহানুভূতি দেখি সাহায্য করছি, তাতেও আমাকে অবিশ্বাস করছে এরা। শ্রাবণী, আমার মনে হয় এই ভূতটাকে বিশ্বাস করা উচিত। একবার চেষ্টা করে দেখাই যেতে পারে। এইটা বলে সমুদ্রের ভূতকে ওদেরকে মন্ত্রজানা কাকের কাছে নিয়ে যেতে বলল। সমুদ্রের ভূত ওদের নৌকোটাকে জোরে ঠেলতে ঠেলতে নিয়ে যায়। 8 ঘন্টার মধ্যে পাড়ে পৌঁছে দেয়। এই রাস্তায় 20 মাইল চলবে, মহুয়া নামের এক গ্রাম আসবে। ওই গ্রামের শেষে মন্ত্রজানা কাকির বাড়ি। ওখানে যাও আর বলো আমি তোমাদের পাঠিয়েছি, আর ওদের সমস্যা বলো। এতটা বলে সমুদ্রের ভূত উধাও হয়ে যায়। অন্ধকারে 20 মাইল হাঁটতে থাকে। যখন এমনটা ছিল, ওইদিকে চন্দ্রপুরে পাশের গ্রামের বুড়ি একটা বাচ্চার ক্রমশ কান্নার আওয়াজ শুনে বাইরে আসে, আর ঘরে একলা বাচ্চাটাকে নিয়ে গিয়ে, এই বাচ্চাটাকে ছেড়ে শ্রাবণী যার আজ প্রসব ছিল বা কাল হওয়ার আছে কোথায় গেল? ওর বাবা হরেন্দ্রকেও দেখতে পাচ্ছি না। চুপ হয়ে যা বাবা, চুপ বাবা গো। এমন বলে বাচ্চাটাকে নিয়ে গিয়ে নিজের ঝুপড়িতে নিয়ে যায়। ওদিকে শ্রাবণীর আর হরেন্দ্রর মহুয়ায় পৌঁছাতে পৌঁছাতে সকাল হয়ে যায়। মন্ত্রজানা কাকির সঙ্গে দেখা করে সবকিছু জানায়। সেই ভূতের বলাতে আপনার কাছে আসা হয়েছে, শুধু আপনি সাহায্য করতে পারবেন, না হলে আমাদের কাছে মরা ছাড়া কোনো উপায় নেই। মন্ত্রজানা কাকি ঝুড়িটা খুলল। ওই আজব বাচ্চাটাকে দেখে, এ তো অনেক আজব। এত বছরে আমি এত আজব বাচ্চা কোনোদিন দেখিনি। কিন্তু আমি এই সমস্যার সমাধান ততক্ষণ করতে পারবো না যতক্ষণ আমি জানতে পারবো এই বাচ্চার জন্মটা এমন কি করে হলো। আমার প্রথম সন্তান একদম ঠিক আছে কাকি, দ্বিতীয় সন্তানের জন্মই এরকম আজব। আমি নিশ্চয়ই কিছু পাপ করেছি। যখন তুমি গর্ভবতী ছিলে তখন তুমি কিংবা তোমার বর অজান্তে কোনো পাখিকে কি মেরেছিলে? যতটা আমার মনে আছে এমন তো কিছু হয়নি কাকি। মন্ত্রজানা কাকির প্রশ্নে হরেন্দ্র চিন্তায় পড়ে গেল। ওর একটা ঘটনা মনে পড়ল। সেটা তখন হয়েছিল যখন ওর বউ শ্রাবণী গর্ভবতী ছিল। ওটা আমি ভুল করে মেরেছিলাম। ওটা পাখি নয়, আসলে সাপ ছিল। আমার ঠিক মনে আছে, শ্রাবণীর 6 মাসের গর্ভ ছিল। শ্বশুর বাড়ির থেকে আমরা বাড়ি ফিরছিলাম। দুপুরবেলা খুব খিদে পেয়েছিল। গরুর গাড়িটা এক জায়গায় দাঁড় করিয়ে দিয়ে দুপুরের খাবার খেয়ে একটুখানি বিশ্রাম নিলাম। যাত্রায় ক্লান্ত হওয়ার কারণে খুব ঘুম পেয়ে গেল। যখন উঠলাম, একটা বড় সাপ আমার ছেলের মাথার ওইখানে ফোনা তুলেছিল। ওর 5টা মাথা ছিল। আমি এই ভয়তে যে সে আমার ছেলেকে কামড়ে দেবে, আর এই ভয়তেই আমি নিজের চাকু তার দিকে ফেলি। ওর মাথা কেটে সে ওইখানেই মারা যায়। জানা নেই এটা কেমন বিদঘুটে কথা। ওর 5টা ফোনা উধাও হয়ে গেল, শুধু একটাই মাথা থাকলো। শ্রাবণীকে সেই সময় এসব কথা বললে সে খুব ভয় পেয়ে যেত, তাই আমি বলিনি। আমি সেই সাপটাকে মেরে দিয়েছি, সেই কারণে আবার এমনি বিদঘুটে বাচ্চা জন্ম নেয়নি তো। যেই সাপটাকে তুমি মেরেছিলে যদি সে বদলা নিতে চায় তাহলে নাগ কন্যার জন্ম হওয়া উচিত, কিন্তু এভাবে চিলের রূপে কেন? তুমি যেটা বলেছো তার সাথে এটার কিছু হয়তো আছে। বাচ্চাটাকে বাইরে বার করো। সর্বতত্র রঙ্গলিতে বাচ্চাটাকে রেখে মন্ত্রজানা কাকি যেই মন্ত্র জাপটা করে, সর্প মন্ত্র থেকে একটা চিল বেরিয়ে চলে আসে। আর লোকি আর মন্ত্রজানা কাকির উপরে ঝাঁপতে পড়ে। দুজনে চিলটাকে আটকানোর জন্য পুরো শক্তি লাগিয়ে দেয়। ওকে এখানে না লোকি, এই বাচ্চাটাকে নিয়ে তুমি বেতাল পাহাড়ে চলে যাও, আমি তোমার পেছনে আসছি। হরেন্দ্র, শ্রাবণী, তোমরা চিন্তা করো না, বেতালের সাহায্যে তোমাদের বাচ্চার রক্ষা আমি করব। চলো আমরা এখন বেতাল পাহাড়ে যাই। কাকি, এই বিচিত্র বাচ্চার জন্মের কথা কেউ জানে না। গ্রামে সবাই ভাবে যে আমি এখনো গর্ভবতী। এই বাচ্চার জন্মের 3 দিন পরে অবধি আমরা বুঝতে পারিনি কি করব। তাই এই বাচ্চার জন্মের রহস্যটা আমরা লুকিয়ে রেখেছি। এই বাচ্চাটাকে আমরা গ্রামের লোকেদের থেকে অনেকদিন লুকাতে পারবো না। তাই আমি আর আমার স্বামী এই বাচ্চাটার সাথে মরার ফয়সালা করেছিলাম। আমরা
আমাদের প্রথম সন্তানকে বাড়িতে একলা ছেড়ে এসেছি। একবার চন্দ্রপুরে গিয়ে বাচ্চাটাকে নিয়ে তারপর বেতাল পাহাড়ে যাই। কি, প্রথম সন্তানকে বাড়িতে একলা ছেড়ে এসেছো? তুমি কি পাগল হয়েছো শ্রাবণী? ছোট ছেলেকে একলা রেখে মারতে চেয়েছিলে? নিজের মা ছাড়া সন্তানকে আর কেউ দেখতে পারে না। ঠিক আছে, চলো ওকেও নিয়ে যাই, তারপর আমরা বেতাল পাহাড়ি যাব। এমনটা বলে তিনজনে গরুর গাড়িতে চন্দ্রপুর যায়। বাড়িতে বাচ্চাকে না পেয়ে চিন্তায় যখন খোঁজ করছিল, পাশের বাড়ি থেকে বুড়ি এসে খুব জোরে শ্রাবণীকে বকে বাচ্চাটাকে হাতে দিয়ে চলে যায়। যখন কাকি বাচ্চাটাকে দেখলো, বাচ্চার চারিদিকে সাপের আত্মা ঘুরতে দেখা গেল। ও, যেই সাপের আত্মাটা বাচ্চার আশেপাশে ঘুরছে, মনে হচ্ছে এটা সেই সাপের আত্মা যাকে হরেন্দ্র মেরেছিল। কাকির বেতাল পাহাড়িতে পৌঁছবার আগে লোকি বেতাল পুজোর জন্য সবকিছু তৈরি রেখেছিল। গাবরা জামান, গাবরা জামানজু, গাবরা জামা, গাবরা জামানজু। বাচ্চার জন্মটা আজব ভাবে কেন হলো, এর পেছনে রহস্যটা কি, এইটা জানার জন্যে বেতালকে প্রসন্ন করার জন্যে পুজো করছিল কাকি। কিন্তু বেতাল বলছিল না। লোকি, তুমি আর নাটা ভূত গিয়ে হিমগিরি পাহাড়ে যাও আর নাগশিলা নিয়ে এসো। নাটা ভূত, তুমি যেইখানেও আছো বেতাল পাহাড়ের উপরে এসো। बम बगीनी बगुते बग बजीरे, हम हिरणी किरते कदा कजीरे, उड़ते मिरते हम हो स्वाहा, उड़ते मिरते बम बुस स्वाहा। লোকি আর নাটা ভূত দুজনে হিমগিরি পাহাড়ের জন্য বেরিয়ে পড়ে। মন্ত্রজানা কাকি যেটা বলেছিল, নাগশিলা নিয়ে নাটা ভূত আর লোকি বেতাল পাহাড়ে পৌঁছে যায়। যেই ওই আজব বাচ্চাটাকে নাগশিলার কোলে রাখা হলো, বাচ্চাটার মধ্যে মুখ থেকে আগুন বার করা চিল হঠাৎ করে বাইরে এলো আর জোরে চিৎকার করে উধাও হয়ে গেল। গাবরা জামান, গাবরা জামানজু, বলো বেতাল, বলো বাচ্চাটাকে বাঁচানোর উপায় বলো। এই বাচ্চাটাকে বাঁচানোর জন্য হিমাগিরি পাহাড়ের উপর থেকে সেই নাগশিলার সঙ্গে সঙ্গে কানিগিরি গুহাতে থাকা গরুর শিলারও আপনার দরকার পড়বে, আর সেইটা আনা বিপজ্জনক। এটা যতই বিপজ্জনক হোক না কেন বেতাল, যতক্ষণ মায়ের আর আপনার আশীর্বাদ আমার সঙ্গে আছে কিচ্ছু হবে না। আমি গরুর শিলা নিয়ে আসবো। এতটুকু বলে লোকি আর নাটা ভূত ওখান থেকে উড়ে যায় আর কানিগিরির গুহায় চলে যায়। ভয়ানক কানিগিরির পাহাড়ের মধ্যে থেকে যে অনেক মুশকিলে গরুর শিলাটা নিয়ে আসে নাটা ভূত। আমরা বেঁচে গেছি রে, এখন আর পেছনে মুড়ো না, চলো। এতটুকু বলে লোকি আর নাটা ভূত উড়ে বেতাল পাহাড়ের দিকে উড়ে যায়। ওরা যে গরুর শিলাটা এনেছিল সেটা রঙ্গলের উপরে রেখে গাবরা জামান, গাবরা জামানজু কাকির মন্ত্র পড়ার সাথে সাথে বাচ্চার চারিদিকে সাপ রূপে ঘুরতে থাকা মধুর আত্মা নাগশিলার কাছে বাচ্চাটার মধ্যে থেকে বেরিয়ে যায়। চিল রূপে চন্দুর আত্মা গরুশিলার কাছে বন্দী হয়ে গেল। দুটো আত্মা বন্দী হয়ে যাওয়ার পরে বেতাল বলল, এই বাচ্চাটার জন্ম এমন করে কি করে হলো তার কারণ আমি বলছি, শোনো। অনেক বছর আগে
সূর্যকোটি গ্রামে দেবিকার মহিধর নামের একজন দম্পতি থাকতেন। তাদের একমাত্র সন্তান চন্দু। দুজনে চন্দুকে খুব ভালো করে বড় করে। তাকে ওরা নিজের প্রাণের থেকে বেশি ভালোবাসতো। কিন্তু চন্দুর শহরে মায়া নামের একটা মেয়ের সঙ্গে ভালোবাসা হয়। বাবা মাকে না জানিয়ে সে তাকে বিয়ে করে নেয় আর ওর বাড়িতে গিয়ে ঘর জামাই হয়ে উঠে পড়ে। এইটা জানতে পেরে দেবিকার মহিধর খুব দুঃখিত হয়। আমাদের না বলে বিয়ে করার কি দরকার ছিল? আমরা জানলে আরো বড় করে ওর বিয়েটা দিয়ে দিতাম। যদি আমাদের বলতো ওকে ঘর জামাই বানিয়ে পাঠাতাম না। তাই হয়তো বলেনি। যেখানেই থাকুক যেন ভালো থাকে, এটা তো আমরাও চাই। এই ভেবে ওরা রাজি হয়ে গেল। কিন্তু চন্দু কখনো ওর বাবা মার ব্যাপারে জানতে কিংবা ভালো মন্দ জানার চেষ্টা করতো না। আর এই করে করে 5 বছর হয়ে গেল। চন্দু একবারও নিজের বাবা মাকে দেখতে আসলো না। কিছুদিন পরে চন্দুর একটা ছেলে জন্ম নেয়। এইটা জেনে দেবিকার মহিধর খুব খুশি হয়। নিজের নাতিকে দেখার জন্য ওরা শহরে যায়। কিন্তু চন্দু নিজের বাবা মার সঙ্গে ভালো করে কথা না বলে, ওদেরকে প্রণাম না জানিয়ে গ্রামে কাজ আছে বলে বেরিয়ে পড়ে। এই সব দেখে মহিধর আর দেবিকা খুব দুঃখিত হলেন। ফেরার সময় একটা ছোট মন্দিরের কাছে গাড়ি দাঁড় করিয়ে দিয়ে একটু বিশ্রাম নিচ্ছিলেন। সেইখানে একটা ছোট বাচ্চা ভিক্ষে চাইতে আসলো। সাহেব, আমার খিদে পেয়েছে, কিছু খাবার থাকলে দাও না। বাবা, তোমার বয়স তো বেশ 10-12 বছরের হবে। তুমি কোনো পড়াশোনা না করে এইখানে ভিক্ষে চাইছো কেন? আমি শিখতে চাই সাহেব, কিন্তু আমার দাদু খুব বুড়ো, শরীর খারাপ হয়ে খাটে। আমি অনেক চেষ্টা করলাম কিন্তু চাকরি পেলাম না। তাই আমি এই ভিক্ষে করে আমি আর আমার দাদুর পেট ভরে নিজের জীবনযাপন করছি। ছোটবেলায় আমার বাবা মা মারা যায়, শিক্ষার জন্য পয়সা নেই আমার কাছে। ও বাবা, তোমার দাদুকে 3 বেলা খাবার দিয়ে চিকিৎসা করাবো, তোমাকে ভালো শিক্ষাও দেব। তুমি কি আমাদের সঙ্গে গ্রামে যাবে? এইটা জিজ্ঞেস করাতে মধু নিজের খুশি সামলাতে পারছিল না। মধু দেবিকার মহিধরের সঙ্গে সূর্যকোটে চলে যায়। ওদের ছেলে চন্দু ওদের বাবা মাকে এমনি ছেড়ে দিল। মধুর আশা পরে দেবিকার মহিধরের ছেলে না থাকার দুঃখটা কিছু কম হয়। এইভাবে অনেক বছর হয়ে যায়। মধুর দাদুর বয়স হওয়ার কারণে রোগ হয়ে উনি মারা যান। 10 বছর হয়ে গেল। মধু ভালো পড়াশোনা করলো আর সেই গ্রামে শিক্ষকের রূপে একটা স্কুলে পড়াতে লাগলো। একদিন বৃদ্ধ অবস্থার জন্যে মহিধরের ঘুমে মৃত্যু হয়ে যায়। চন্দুকে খবর পাঠানো হয় যে তার বাবা মহিধরের মৃত্যু হয়েছে। কিন্তু চন্দু নিজের বাবাকে শেষবারের মতন দেখতে আসলো না। দত্তক পুত্র মধু মহিধরের শেষ কাজ করলো। কিছুদিন পরে চন্দু সূর্যকোট গ্রামের প্রধানের কাছে গিয়ে ওর বাবার মৃত্যু হয়ে গেছে আর ওর বাবার নামে যা কিছু সম্পত্তি আছে ওর পুরো ভাগটা সে পাবে। এই গ্রামের সঙ্গে সে কোনো সম্পর্ক রাখতে চায় না, সেই কারণে পুরো সম্পত্তিটা সে বিক্রি করতে চায়। বাবা চন্দু, তোমার বাবার অর্জন করা অনেক সম্পত্তি আছে, কিন্তু তার মধ্যে তোমার কোনো অধিকার নেই। কারণ মৃত্যুর আগে মহিধর নিজের সব সম্পত্তি নিজের ছেলে মধুর নামে করে দিয়ে গেছে। তাই সব সম্পত্তি দত্তক সন্তান মধু পাবে। এই কথাগুলো শুনে চন্দু খুব রেগে যায়। নিজের সন্তানকে ছেড়ে দিয়ে রাস্তায় পাওয়া একটা লোকের নামে সব সম্পত্তি করে দেওয়ার কারণে সে খুবই রেগে যায়। আর সেই কারণে সে মধুর হত্যা করার ষড়যন্ত্র করে। কিন্তু সে ভাড়ার গুন্ডা দিয়ে স্কুল থেকে ফেরার সময় একদিন মধুকে মেরে ফেলে। এটা জানার পরে যে মধুর মৃত্যু হয়ে গেছে, মা দেবিকার মন ভেঙে যায় আর উনি নিজের দেহ ত্যাগ করেন। তো চন্দু ভাবে যেহেতু তারা দুজন মারা গেছে তাই সব সম্পত্তি সে পেয়ে যাবে, কিন্তু মহেন্দ্রের বিল হিসেবে ওর পরে তার সব সম্পত্তি তার স্ত্রী দেবিকা আর ছেলে মধুকে দিয়ে দেওয়া হবে। এদের দুজনের পরে সব সম্পত্তি গ্রামের ভালোর জন্যে আর স্কুলের উন্নয়নের জন্য দিয়ে দেওয়া হবে। এইটা জানার পরে চন্দুর রাগ আরো বেড়ে গেল। মৃত মধু প্রেতাত্মাতে পরিণত হলো আর মা দেবিকার মৃত্যুর কারণ চন্দু বলে সে চন্দুর থেকে প্রতিশোধ নিতে চাইতো। প্রতিশোধের আগুনে জ্বলতে থাকা মধুর আত্মা চন্দুকে আবহান করে নেয় আর তাকে কষ্ট দিয়ে দিয়ে মেরে ফেলে।
অনেক বছর পেরিয়ে গেল। চন্দু আর মধুর মাঝখানে জন্ম পাল্টাচ্ছে, কিন্তু তাদের প্রতিশোধ পাল্টাচ্ছে না। যদি চন্দু বিড়াল রূপে জন্ম নেয়, তো মধু কুকুর রূপে জন্ম নিয়ে চন্দুর থেকে প্রতিশোধ নেয়। এক জন্মতে সাপ আর নেউলে, একটা জন্মতে বিড়াল ইঁদুর। এমন জন্ম জন্মান্তর ধরে তাদের প্রতিশোধের আগুনে ওরা জ্বলছে। এই জন্মতে মধু 5টা মাথাওয়ালা সাপের রূপে জন্ম নেয়। চন্দু প্রেতাত্মা, যে মধুকে মারার জন্য অপেক্ষা করছিল, একটা শক্তিশালী চিল রূপে জন্ম নিয়েছিল। কিন্তু ওদের মা দেবিকা এই জন্মতে শ্রাবণীর প্রথম সন্তান রূপে জন্ম নেয়। সর্পরূপী মধু এই কথাটা জানতো, তাই সেই বাচ্চার উপরে রোদ পড়াতে নিজের ফোনা দিয়ে তাকে ছায়া দেয়। আর ওইদিকে আকাশে চিল পাখি রূপে চন্দু সাপকে মারার জন্য সুযোগ খুঁজে আকাশে গোল গোল ঘুরছিল। হরেন্দ্র, যে সেই সময় ঘুম থেকে উঠেছিল, সে নিজের বাচ্চার পাশে সাপ দেখে ভয় পেয়ে যায় আর সাপটাকে চাকু দিয়ে মেরে ফেলে। যে সাপটাকে ওকে মারার ছিল, ওর অন্য কেউ হত্যা করার কারণে এই জন্মতে তার প্রতিশোধ পূর্ণ না হওয়ার আগে সেই চিল আকাশ থেকে পড়ে নিজের ইচ্ছায় মরে যায়। ওর প্রতিশোধ পূর্ণ না হওয়ার কারণে শ্রাবণী দম্পতি জেনে সে চিল রূপে থাকা চন্দুর প্রেতাত্মা চিল রূপে শ্রাবণীর গর্ভে প্রবেশ করে যায়। এটাই কারণ হলো শ্রাবণীর জন্ম দেওয়া বাচ্চা অর্ধেক মানুষ আর অর্ধেক চিল পাখি কেন, এটাই হয়েছিল। বেতালের পুরো গল্প চান্দু আর মাধু, যারা আত্মারূপের বন্দী ছিল, পুরো শুনল। শ্রাবণীর প্রথম সন্তান আর কেউ না, বরং ওর মা দেবিকা। এটা জেনে চন্দুর আত্মা খুব খুশি হলো। এই বুইদঘুটে বাচ্চা আর কেউ না, এটা আপনাদের বাবা মহিধর। এই জন্মতে এমন জন্ম নিয়েছেন, তোমার অভিশাপে অর্ধেক মানুষ অর্ধেক চিল রূপে জন্ম নিয়েছে। তেমনি সাপ রূপে জন্ম নিয়ে থাকা মধু হরেন্দ্রের চাকু ফেলে মেরে দেওয়ার পরও ও নিজের মায়ের চারিদিকে ঘুরে তাকে রক্ষা করছে। আমি সেই জীবনে আমার বাবা মাকে আমি সম্মান দিইনি। আমি জানতাম না ওরা কে, আর এই জন্মতেও তাদের কষ্ট দিচ্ছি। আমার ওনার সম্পত্তিতে লোভ ছিল, আর ওনাদের প্রিয় দত্তক পুত্র মধুকেও আমি কত কষ্ট দিয়ে মেরে ফেলেছিলাম। তবু আমার প্রতিশোধ পূর্ণ হলো না। জন্ম জন্মান্তর ধরে আমরা একে অপরের শত্রু হয়ে জন্মাচ্ছি। মধুর সঙ্গে আমার কোনো নালিশ নেই, সে আমার ছোট ভাই। আমার কারণে এমন বাচ্চা জন্ম হওয়াতে একে একটা সামান্য মানুষ রূপে পরিণত করার জন্য আমি কি করতে পারি? তোমরা দুজনে নিজের প্রেতাত্মাদেরকে নাগশিলা গুরুর শিলার সামনে সমর্পিত করে দাও, আর তোমাদের পূর্ব জন্ম হবে না, আর সেই বাচ্চাটাও সামান্য হয়ে যাবে। বেতালের বলা মতে করা হলো। তখন আজব বাচ্চাটা একটা সামান্য বাচ্চা হয়ে গেল। সবাই খুশি হলো। বাবা মা নিজের সন্তানকে খুব ভালোবেসে বড় করে তোলে, কিন্তু বাবা মাকে না জানিয়ে বিয়ে করা এটা কি ঠিক না ভুল? নিজের ছেলে অসম্মান করলো, তাই রাস্তার থেকে উঠিয়ে নিয়ে এসে থাকা একটা লোককে নিজের সব সম্পত্তি ও নামে করে মহিধর ঠিক করলো না ভুল? এই বেতাল প্রশ্নের উত্তর জানার পরে না বললে কাকের শক্তি কিন্তু কম হয়ে যাবে, সাবধান।